সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল শনিবার রাত ১২টা থেকে শুরু হবে বিশেষ এই অভিযান। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের হামলায় জড়িত সহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭৫ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। অভিযানের আওতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্ট সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। চট্টগ্রাম সহ দেশের বড় শহর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন পয়েন্টেও চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়াও নোয়াখালী, সিলেট ও বাগেরহাটের সাবেক ৩ এসপিকেও নেওয়া হয়েছে হেফাজতে। গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। শনিবার রাত 10টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর জেলায় ৪০ জন এবং গাজীপুর মহানগরে ২৫ জনকে আটক করা হয়। এই সংখ্যা সময়ের সাথে আরও বাড়বে। দর্শক, অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে থেকে গাজীপুর কিন্তু যারা অপরাধী তাদেরকে ধরার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান সেটি কিন্তু গাজীপুরের সর্বত্র তারা কাজ করেছে। পুলিশের তথ্য অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে গাজীপুর মহানগর পুলিশ তারা ৪০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত ১৬ জন এবং আজকে ২৫ জন পর্যন্ত গ্রেফতার হয়েছে। আমি যদি গাজীপুর পুরো জেলার কথা বলি তাহলে গাজীপুর পুরো জেলায় ৪০ জনকে এখন পর্যন্ত এই বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুরে এই গ্রেফতার হওয়ার পর থেকে কিন্তু গত শুক্রবার যে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে তারপর থেকে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল। গতকালকে এখানে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস এবং হাসানাত এসেছিল এবং তারা এখান থেকে যে কর্মসূচি দিয়েছিল তার থেকে পুলিশের যে ধরপাকড় সব কিছু মিলিয়ে কিন্তু গতকাল একটি উত্তাল দিন চলে গিয়েছে এবং আজকে এখন পর্যন্ত ধরপাকড়ের পর আসামিরা গ্রেফতার হওয়ার পর কিন্তু অনেকটাই কিন্তু জনমনে স্বস্তি ফিরে এসেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর কিন্তু একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই পুলিশ এবং যৌথ বাহিনী সব কিছু মিলে তারা কিন্তু যে অপারেশন চালিয়েছে তা কিন্তু অনেকটাই কিন্তু এখন পর্যন্ত সফল বলা চলে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিনিধি চঞ্চল। চলে যাচ্ছি পরের সংবাদে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শয়তান যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা আছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। দেশের আইনশৃঙ্খলার প্রয়োজন বিবেচনায় ডেভিল হান্ট অভিযান শুরু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাসিমুল গনি আরও বলেন, দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে,
দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল করার লক্ষ্যে ডেভিল হান্ট অভিযান শুরু করা হয়েছে। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র সচিব। এ সময় তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ষড়যন্ত্রের বিষয়েও কথা বলেন। সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটাই অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর। সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, ওই এটা তো চিন্তাই করিনি আমরা, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া রাজধানী চাটখারপুলের ঘটনায় গ্রেফতার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন। রোববার পৃথক 4টি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা এবং রিমান্ড দিয়েছেন। পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেন ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। নির্বাচন কমিশনের উপর থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না করতে পারলে অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি কর্তৃক সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। তবে শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবার আন্তরিক সহযোগিতা দরকার। সিইসি বলেন, বিগত সময়ে শুধু ইসি নয়, সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা হয়েছিল। ইসি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে যেতে চায় না বলেও সাফ জানান তিনি। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচেয়ে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর 12:30টার দিকে লকারে তল্লাশি চালাতে বাংলাদেশ ব্যাংকে পৌঁছেছে দুদকের 8 সদস্যের একটি টিম। ধারণা করা হচ্ছে এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 উচ্চপদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে। এসব লকারেই দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বা সেগুলোর নথিপত্র রক্ষিত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হবে। একই সঙ্গে রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকা তৈরি করা হবে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার খুলতে দুদক পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে একটি দল সেখানে গেছেন। গত 26 জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে। 4 দফা দাবি 7 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন না করায় আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী ম্যাথস শিক্ষার্থীদের এসব দাবি পূরণের কথা ছিল। বেলা 11:15টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার 53 বছর পরও ম্যাথস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার।
এই বৈষম্য অবসানের লক্ষ্যে গত 22 জানুয়ারি 4 দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে গণজমায়েত করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব 7 কর্মদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিলে পরে তারা আন্দোলন থেকে সরে আসে, কিন্তু প্রতিশ্রুতি না রাখায় আবারও মাঠে নেমেছেন তারা। এবারে থাকছে মাই টিভি বিশেষ। গেল 1.5 দশকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো দলীয়করণ করা হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনকেও, যার কারণেই এই প্রতিষ্ঠানটি থেকে প্রতিনিয়ত ইসলামিক লেখকদের বই প্রকাশ না করে দলীয় লেজুর ভিত্তি করা বিতর্কিত বিভিন্ন লেখকদের বই প্রকাশ করা হতো বলে অভিযোগ রয়েছে। ধর্ম উপদেষ্টা বলছেন, এবার এই প্রতিষ্ঠানটি থেকে দূর করা হবে এই সকল অনিয়ম। মাহবুব সৈকতের রিপোর্ট। গেল 1.5 দশকে দলীয়করণের ছোবলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেশের অধিকাংশ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাদ পড়েনি ইসলামিক ফাউন্ডেশনও। বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্মীয় চেতনার আলোকে এই প্রতিষ্ঠানকে পরিচালনার কথা থাকলেও তার বিপরীতেই পরিচালিত হয়েছিল ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলামিক বিভিন্ন গ্রন্থ প্রকাশ করা হতো। প্রকাশের ক্ষেত্রে দেশের বিশেষজ্ঞ এবং সর্বজন গ্রহণযোগ্য লেখকের বই এবং অনুবাদ গ্রন্থ অগ্রাধিকার দেওয়া হতো। কিন্তু তথ্য অনুযায়ী মতাদর্শের ভিন্নতা থাকার কারণে গেল 1.5 দশকে আওয়ামী লীগ শাসন আমলে এই প্রতিষ্ঠান থেকে এক এক করে বাদ দেওয়া হয়েছে সেসব বিশেষজ্ঞ লেখকদের বই, আর তার স্থানে জায়গা দেওয়া হয়েছে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা বিভিন্ন বিতর্কিত লেখকদের বই, যার বিষয়বস্তু ইসলামিক কিংবা ধর্মীয় না হয়ে তোষামোদিতে ভরপুর ছিল। নতুন প্রেক্ষাপটে এসব অনিয়ম দূর করার কথা বলছেন ধর্ম উপদেষ্টা। আগে যে সমস্ত বইগুলো আউট অফ প্রিন্ট বাজারে নাই, অথচ ঘাটতি আছে, চাহিদা আছে, এগুলো আমরা রিপ্রিন্ট করব। আমাদের একটা অনুবাদ বিভাগও আছে, আরব বিশ্বের অনেক বড় স্কলাররা বিভিন্ন বিষয়ে বই লিখছেন, এগুলো আমরা ট্রান্সলেশন করে আমাদের ভালো অনুবাদক দল আছে, অনুবাদকদের মাধ্যমে, সম্পাদকদের মাধ্যমে এই বইগুলো আমরা ট্রান্সলেশন করে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে বাজারে নিয়ে আসব। প্রকাশনী সহ ইসলামিক ফাউন্ডেশনকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে এগিয়ে নেয়ার কথাও জানান ডক্টর আফামা খালিদ হোসেন। একটা ধর্মীয় আবহ, একটা সামাজিক সম্প্রীতির একটা আবহ তৈরি করার জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও করে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক পালাবদলের পরই কপাল পড়েছে উত্তরাঞ্চলের ট্রেন যাত্রীদের। ঢাকা অভিমুখে চলাচলকারী বিভিন্ন ট্রেনে ব্যবহৃত কোচ দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়ায় ভোগান্তির কারণ হয়েছে নিরাপদ ভ্রমণের এই বাহন। যাত্রী সেবার মান তলানিতে গিয়ে পড়েছে এ কারণে। সমস্যা সমাধানে দ্রুত কর্তৃপক্ষের পদক্ষেপ চান স্থানীয়রা। প্রতিনিধি আব্দুল্লাল মামুনের প্রতিবেদন, জানাচ্ছেন ইলিয়াস কমল। উত্তরাঞ্চলের অন্যতম রেল স্টেশন দিনাজপুরের পার্বতীপুর থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 6টি আন্তনগর ট্রেনের মধ্যে একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস অন্যতম। আগে এসব ট্রেনে ইন্দোনেশিয়ার নতুন রেক ব্যবহৃত হলেও বর্তমানে তা চলছে ভারতীয় রেকে। ফলে নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছেন এ পথের যাত্রীরা। 2024-এর জাতীয় নির্বাচনের পর নতুন রাজনৈতিক নেতৃত্বের কারণে বদলে যেতে থাকে অনেক সুবিধা। উত্তরাঞ্চলে ব্যবহৃত সকল ইন্দোনেশিয়ান রেক সরিয়ে নিয়ে যাওয়া হয় দক্ষিণাঞ্চলে। কাবার ছেঁড়া আসন, ভাঙা হাতল, বন্ধ জানালা, মোবাইল চার্জিং ব্যবস্থা থাকলেও নেই সংযোগ। দিনকে দিন নিম্নগামী হয়েছে যাত্রী সেবা। আমি যে এত লং জার্নি করে যাব, আমার তো ফোনের বন্ধ হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি চার্জিং সুবিধাটা পাচ্ছি না। বাথরুম, টয়লেট অপরিষ্কার, পুরো ট্রেনে কোনো নামাজের জায়গা নেই। যে সিটে বসি সেই সিটগুলো হাতল ভাঙা। রেল কর্তৃপক্ষ বলছে উত্তরাঞ্চলে যাত্রীর চাপ থাকায় বেশি আসনের ভারতীয় র্যাক ব্যবহার হচ্ছে। এতে আসন সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তিও। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রাপথে নানা সমস্যার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। যাত্রী সাধারণের ভোগান্তি লাঘবে এসব ট্রেনে আবারও নতুন সুবিধা সম্পন্ন ইন্দোনেশিয়ান র্যাক চালুর দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। ট্রেনের আমরা যে এত লং জার্নি করবো, যেন সুযোগ সুবিধা অনেক ভালো হয়। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পূর্বে যে কোচগুলো ছিল সেগুলো পুনরায় আবার চালু হবে। সেবার মান নিয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রেল চলাচল হয় বলেই জানান রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের যে র্যাকগুলার পরিবর্তনের ব্যাপারে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা গাড়ি পরিচালনা করি। ইলিয়াস কমল, মাই টিভি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, বিএনপি সংস্কারের বিরোধী নয়, কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। প্রতিনিধি কি একটা দলেই আছে? ছাত্র সমাজের অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে, ছাত্র রাজনৈতিক দল আছে না? তারা কেন সচিবালয়ে কার্ডটা পায় না? এই প্রশ্নের জবাবটা কে দিবে? এখন ইউনূস সাহেব, তার কি সদিচ্ছার অভাব, না সামর্থ্যের অভাব, না তিনি ভীতু, না তিনি সাহসী, না তিনি কমিটেড টু দ্য পিপলস যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ? এটা আমাদের আবিষ্কার করা দরকার। সাবেক প্রধান নির্বাচন কমিশনের বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 10টার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত 2 মাস ধরে অসুস্থ ছিলেন আব্দুর রউফ। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান। পঞ্চম সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো 3 সদস্যের নির্বাচন কমিশন পায় বাংলাদেশ। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এই কমিশনের অধীনে পঞ্চম সংসদ নির্বাচন হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি।